লেবাননে ঝুঁকিতে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি, লেবাননে হামলা বন্ধে নারাজ নেতানিয়াহু, বেকায়দায় কেন ট্রাম্প? একই দিনে দুই পরাশক্তির বোমারু বিমান বিধ্বস্ত, রুশ বিমান সেনারা বেঁচে ফিরলেও 8 মার্কিন ক্রু নিহত, নেপথ্যের কাহিনী কি? ভারতে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎকে মারধরের ভিডিও ভাইরাল, কেন এত আক্রোশ, সন্দেহের তীর কোন দিকে? ইসরায়েলের বেপরোয়া আচরণে ফের হুমকির মুখে বহু প্রত্যাশিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির ভবিষ্যৎ, যা আনুষ্ঠানিকভাবে সই হবে আগামী শুক্রবার। এমন অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও চরম বিরক্তি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে লেবাননে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। এ বিষয়ে ছাড় দিতে নারাজ তেহরানও। অবশ্য ট্রাম্পের আহ্বানের তোয়াক্কা না করে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নেতানিয়াহুকে থামাতে পারবেন কি ট্রাম্প? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। বহুল প্রত্যাশিত ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি সইয়ের ঘোষণা এলেও আগামী শুক্রবার এর আনুষ্ঠানিকতা পরবর্তী বাস্তবায়ন নিয়ে ক্রমেই গাঢ় হচ্ছে ধোঁয়াশা আর অনিশ্চয়তা। এই চুক্তিতে লেবানন সহ ওই অঞ্চলের সব যুদ্ধক্ষেত্রে অবিলম্বে ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত অন্তর্ভুক্তির কথা জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। তেহরানও জানিয়েছে এই চুক্তির মধ্য দিয়েই বন্ধ হচ্ছে লেবানন যুদ্ধ, যদিও ইসরায়েলের বক্তব্য আর কর্মকাণ্ডে বাস্তবতা পুরোপুরি ভিন্ন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে শান্তি চুক্তির ভবিষ্যৎ কোন দিকে গড়াচ্ছে। ইসরায়েলের বেপরোয়া আগ্রাসনের রাশ টানতে পারবেন কি প্রেসিডেন্ট ট্রাম্প? আমেরিকা না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। তাদের জন্য আমি যা করেছি তা অন্য কেউ কখনো করতো না। নেতানিয়াহুর সাথে চমৎকার সম্পর্ক আমাদের। লেবাননের ব্যাপারে তাকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। লেবানন আর হিজবুল্লাহর সাথে ইসরায়েল যে আচরণ করেছে তাতে আমাদের সায় নেই। ইরানের সাথে শান্তি চুক্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে এটি। এভাবেই নেতানিয়াহুর উপর ক্ষোভ উগরে দেন G7 সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পের প্রত্যক্ষ পরোক্ষ আহ্বান আর কৌশলী ভৎসনার তোয়াক্কা না করে লেবাননে আগ্রাসন, হামলা, হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে ক্রমেই ঝুঁকিতে পড়ছে শান্তি চুক্তির বাস্তবায়ন। এমনকি লেবাননে হামলা বন্ধে আপত্তি জুড়ে দিয়ে শান্তি চুক্তির বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সরাসরি জানিয়ে দিয়েছেন দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না তেল আবিব। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার বিরুদ্ধে কয়েক দশক ধরেই আমি লড়াই করে আসছি। চুক্তি হোক বা না হোক, ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না। লেবাননে আমরা নিরাপত্তা অঞ্চল তৈরি করেছি। ইরান চায় আমরা সেখান থেকে সরে আসি। এটি মানতেও আমরা বাধ্য নই। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের রক্ষার স্বার্থে লেবানন থেকে সেনা প্রত্যাহার করব না। আমি মনে করি বন্ধু দেশগুলো আমার এই সিদ্ধান্তকে সম্মান করবে। প্রেসিডেন্ট ট্রাম্পের তরফ থেকে চুক্তি সই হয়েছে বলা হলেও তেহরান জানিয়েছে তারা আমেরিকার সাথে চুক্তির ব্যাপারে শুধু রাজি হয়েছে। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হবে চুক্তিটি। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ আর পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তি সইয়ের পর বিস্তারিত আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। এই সমঝোতা চুক্তি অনুযায়ী ইরানের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য থাকবে যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা চুক্তি সই হওয়ার 60 দিনের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে হবে চূড়ান্ত চুক্তি। মধ্যপ্রাচ্যে যখন চুক্তি সই নিয়ে ব্যস্ত আমেরিকা আর ইরান, সে সময় যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা বিশ্বকাপে নিউজিল্যান্ড ইরান ম্যাচ শুরুর আগে মাঠের বাইরে বিক্ষোভ করেছেন কয়েকশো প্রবাসী ইরানি। ইরানের সরকারি দমনপীড়নের অভিযোগে তাদের এই বিক্ষোভ। ইরানের শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চরম টানাপোড়েনের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার পড়েছেন নয়া ঝামেলায়। তার বিরুদ্ধে আবারও শুরু হয়েছে দীর্ঘদিন স্থগিত থাকা ঘুষ ও দুর্নীতি মামলার কার্যক্রম। ঘুষ আর দুর্নীতির মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আবারও শুরু হয়েছে মঙ্গলবার। এদিন আদালতে সশরীরে হাজির হন তিনি। তার গাড়িবহর আদালত প্রাঙ্গণে ঢুকলে বাইরে বিক্ষোভকারীরা নানান প্ল্যাকার্ড নিয়ে ন্যায় বিচার ও দ্রুত রায় ঘোষণার দাবিতে নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন। এই মামলায় সবশেষ শুনানি হয়েছিল গত 25 মে। তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি আর বিশ্বাস ভঙ্গের মামলা হয় 2019 সালে। 2020 সালে শুরু হয় বিচার কার্যক্রম। ফিলিস্তিনের গাজায় 2 বছরেরও বেশি সময় ধরে আগ্রাসনের কারণে যা বারবার পেছানো হয়। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণ দেখিয়ে নেতানিয়াহুর আইনি দল শুনানির সময়সীমা কমানোর আবেদন প্রত্যাখ্যান করেছে আদালত। তিনি ইসরায়েলের একমাত্র প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। একই দিনে বিধ্বস্ত হয়েছে স্নায়ুযুদ্ধকালীন 2 পরাশক্তির বোমারু বিমান। এতে
যুক্তরাষ্ট্রের দুর্ঘটনায় অন্তত 8 জন নিহত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন রাশিয়ার বোমারু বিমানের ক্রুরা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে স্থানীয় সময় সোমবার বেলা 11:30টার দিকে এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে B-52 বোমারু বিমান। কিছুক্ষণ পর বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। নিহত 8 আরোহীর মধ্যে বিমানের ক্রু, সামরিক ও বেসামরিক কর্মকর্তা রয়েছেন। 1950-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং B-52 বিমানটি ব্যবহার করে আসছে। এটি প্রায় 70,000 পাউন্ড ওজনের কয়েকশো সাধারণ বোমা বা 32টি পারমাণবিক ক্রুজ মিসাইল বহনে সক্ষম। একই দিন রাশিয়ার সাইবেরিয়ায় বিধ্বস্ত হওয়া Tu-22 M3 মডেলের বোমারু বিমানটি প্রশিক্ষণ কার্যক্রমে ছিল বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমানের ক্রুরা দুর্ঘটনার আগ মুহূর্তে প্যারাসুট নিয়ে বিমান থেকে বের হয়ে জীবন বাঁচান। বিমানটি অঙ্গারা নদী তীরের কাছাকাছি ঘন বনাঞ্চলে পড়ে বিস্ফোরিত হয়। বোমা বর্ষণ, টর্পেডো নিক্ষেপ, ক্রুজ মিসাইল হামলা, এমনকি পারমাণবিক বোমা হামলার মতো অভিযানের জন্য এই যুদ্ধ বিমানের ডিজাইন করা হয়েছিল। এবার শারীরিক লাঞ্ছনা আর মারধরের শিকার হলেন ভারতের আলোড়নতোলা ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপক। বিজেপি সরকারের একচেটিয়া রাজত্বের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আলোচনায় আসা এই তরুণ নেতার সাথে অপ্রীতিকর ঘটনাটি হয়েছে রাজস্থানের জয়পুরে এক বিক্ষোভ কর্মসূচিতে। তাকে অনবরত চড় মারা আর মারধরের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। অভিজিতের প্রতি কেন এত আক্রোশ, ধরা পড়েছে কি হামলাকারীরা? বিস্তারিত মিরফাউদ্দিন আব্বিদাস রিপোর্টে। আন্দোলনে অহিংসার কথা বারবার জোর দিয়ে বললেও এবার নিজেই চরম সহিংসতার শিকার হলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। এক বিক্ষোভ কর্মসূচিতে আকস্মিক হামলার মুখে পড়লেন এই রাজনৈতিক নেতা। 15 জুন রাজস্থানের জয়পুরে এক বিক্ষোভে অংশ নিয়ে নিজেই সহিংসতার শিকার হয়েছেন তিনি। সেখানে অন্তত 2 জন ব্যক্তি তাকে দফায় দফায় চড় থাপ্পড় মেরেছেন, যা ধরা পড়েছে ক্যামেরায়। ভারতের শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক বড় কেলেঙ্কারি, প্রশ্ন ফাঁস, পরীক্ষার অনিয়ম এবং ক্রমবর্ধমান তরুণ বেকারত্বের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ গড়ে তুলেছে ককরোচ জনতা পার্টি। গত 6 জুন দিল্লিতে এক বিক্ষোভ সমাবেশ করে সিজেপির নেতাকর্মীরা। সেখান থেকে তারা ঘোষণা দেন 1 সপ্তাহের মধ্যে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সেই ধারাবাহিকতায় জয়পুরের শহীদ স্মারক প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সিজেপি। বিক্ষোভ সমাবেশে যোগ দিতে যখন অভিজিৎ দীপক পৌঁছান, তখন হাজারো সমর্থক ও তরুণ সেখানে উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় প্রচণ্ড ভিড়ের মধ্যে সমর্থকরা যখন অভিজিৎকে কাঁধে তুলে সভাস্থল থেকে নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে 2 যুবক তার উপর চড়াও হয়। তারা আচমকা অভিজিতের গলার স্কার্ফ ধরে টান দেয় এবং তাকে লক্ষ্য করে এলোপাথারি চড়, থাপ্পড় ও মারধর শুরু করে। ঘটনার আকস্মিকতায় সেখানে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিজিতের সমর্থকরা তৎক্ষণাৎ ওই 2 হামলাকারীকে ধরে পাল্টা মারধর করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে 6 জনকে আটক করা হয়েছে। এই হামলার পেছনে তাদের আসল উদ্দেশ্য কি ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মারধরের শিকার হলেও অভিজিৎ তার অবস্থানে অনড় আছেন। ঘটনার পর নাগপুরে পৌঁছে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান অভিজিৎ। তিনি বলেন, এই হামলা মূল ইস্যু থেকে মনোযোগ সরিয়ে দেওয়া এবং তরুণদের আওয়াজ দমানোর ব্যর্থ চেষ্টা। প্রতিবাদ শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। उसकी उन्हें जिम्मेदारी लेनी पड़ेगी। हम पर हमले करने की जगह, हम पर हाथ उठाने की जगह आप अपना काम ठीक से करिए, हमें ये आंदोलन करनी चाहिए। জয়পুরের এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। আবার অনেকেই এটাকে রাজনৈতিক ড্রামা বলে সমালোচনা করছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 16 জুন নাগপুরে এবং 20 জুন দিল্লিতে তাদের পরবর্তী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। রীতি মেনে আরবি নতুন বছরের প্রথম দিন নয়া গিলাফ পড়ানো হলো পবিত্র কাবা শরীফে। গিলাফের নকশা ও কোরআনের আয়াত সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে প্রায় 900 কেজি স্বর্ণ আর রূপার প্রলেপযুক্ত সুতা। 12টি ধাপে গিলাফ প্রতিস্থাপনের প্রক্রিয়া নিয়ে শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে নতুন গিলাফ পরানোর এই দৃশ্যে পবিত্রতা আর আবেগঘন অনুভূতিতে আন্দোলিত হয় প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমের হৃদয়। গিলাফ পরানোর এই আনুষ্ঠানিকতা দীর্ঘদিন হজের মৌসুমে হলেও গত কয়েক বছর ধরে হিজরি নববর্ষের প্রথম দিন অর্থাৎ মুহররম মাসের প্রথম দিন সম্পন্ন করা হচ্ছে। সোমবারও ছিল এমনই এক বিশেষ দিন। এদিন পুরাতন গিলাফ সরিয়ে নতুন গিলাফ বা কিসওয়ায় ঢেকে দেওয়া হয় পবিত্র কাবা শরীফ।
এবছর শাইখ ডক্টর আব্দুর রহমান বিন আব্দুল আজিজের পরিচালনায় 12টি ধাপে পবিত্র কাবার গিলাফ পরিবর্তন করা হয়। নতুন কিসোয়া বা গিলাফ স্থাপনের সময় কাবার 4টি দিকের প্রতিটি অংশ আলাদাভাবে উপরে তোলা হয়। এরপর তা পুরনো গিলাফের ওপর বেঁধে ধীরে ধীরে নামানো হয়। একই সঙ্গে নিচের দিক থেকে পুরনো গিলাফ সরিয়ে প্রতিস্থাপন করা হয় নতুন গিলাফ। এরপর গিলাফের বিভিন্ন পাশ ও কোণা ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে স্থায়ীভাবে সংযুক্ত করা হয়। কাবার গিলাফে মোট 53টি স্বর্ণখচিত অলংকারযুক্ত অংশ আছে। এর মধ্যে বেল্টের জন্য 16টি, বেল্টের নিচে 7টি, 4টি ঝুলন্ত অলংকার, 17টি ফানুস আকৃতির অংশ, দরজার পর্দার জন্য 5টি, ইয়েমিনি কোণার জন্য 1টি, 2টি কিনারা এবং 1টি মিজাব বা নালার অলংকার রয়েছে। খাঁটি প্রাকৃতিক রেশম দিয়ে খুব যত্নের সাথে এই কিসোয়া তৈরি করা হয়, যেখানে নিখুঁত সূচিকর্মের মাধ্যমে সোনালী ও রূপালী প্রলেপযুক্ত সুতা দিয়ে নকশা আর কোরআনের আয়াত সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এই শিল্পকর্মে সাধারণত মোট 120 কেজি বিশুদ্ধ 22 ক্যারেট সোনা, 120 কেজি রূপা এবং প্রায় 670 কেজি বিশেষ রেশম সুতা থাকে। পুরাতন গিলাফটি অত্যন্ত সতর্কতার সাথে সংরক্ষণ করা হয়। পরে সৌদি সরকারের পক্ষ থেকে পুরাতন এই গিলাফের কাপড়টি ছোট ছোট টুকরো করে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, মুসলিম রাষ্ট্রপ্রধান, সরকারি সংস্থা ও ইসলামিক জাদুঘরগুলোতে উপহার বা সম্মাননা হিসেবে পাঠানো হয়। এই ছিল আজকের মতো, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।